ইতিহাস এবং পুরাণের পাতা উল্টালে দেখা যায় পৃথিবীর বুকে এমন কিছু যুদ্ধের অবতারণা করা হয়েছে যেখানে সংখ্যার হিসাব, অস্ত্রের ঝনঝনানি কিংবা বাহুবলের দম্ভ এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেছে কেবল একজনের মস্তিষ্কপ্রসূত নিখুঁত রণচাতুর্যের কাছে। আদিম কাল থেকে মানব সভ্যতার একটি সাধারণ প্রবণতা হল, যার সৈন্যদল যত বিশাল, বিজয়ের মুকুট তার মাথায় শোভা পাবে। কিন্তু যুদ্ধের ময়দান কেবল পেশিশক্তির প্রদর্শনশালা নয়, এটি মূলত দুটি ভিন্ন মস্তিষ্কের দাবার চালের লড়াই। এই সত্যকে ইতিহাসের পাতায় সুপ্রতিষ্ঠিত করে গেছেন ম্যাসিডনের দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট এবং সনাতন ধর্মের অন্যতম প্রধান চালিকা শক্তি, রাজনীতি ও দর্শনের মহাগুরু শ্রীকৃষ্ণ। একজন পৃথিবীর বুকে রক্তমাংসের মানুষ হিসেবে নিজের সাম্রাজ্য বিস্তারের জন্য লড়েছেন, অন্যজন লড়েছেন ধর্ম সংস্থাপন ও অধর্মের বিনাশের লক্ষ্যে। এই দুই ভিন্ন কালখণ্ডের দুই মহাবীরের রণকৌশল বিশ্লেষণ করলে একটি চিরন্তন সত্য বারবার সামনে আসে: শক্তি, বাহুবল সৈন্যবলের চেয়ে কৌশলী বড়। সময়ের গতিপথ অনুযায়ী শ্রীকৃষ্ণের লীলা ও কুরুক্ষেত্রের ঘটনাটি আলেকজান্ডারের পারস্য অভিযানের বহু আগের। তাই কালানুক্রম বজায় রেখে প্রথমে শ্রীকৃষ্ণের কৌশলগত যুদ্ধের ঘটনাগুলো এবং পরবর্তী সময়ে আলেকজান্ডারের গৌগামেলার যুদ্ধক্ষেত্রের বিবরণ ধারাবাহিকভাবে উপস্থাপন করব। শ্রীকৃষ্ণের সমসাময়িক যুগে মগধরাজ জরাসন্ধর বাহুবল এবং কৌরবদের সৈন্যবল ছিল তৎকালীন পৃথিবীর অন্যতম সেরা শক্তি। এই দানবীয় শক্তির বিরুদ্ধে কৃষ্ণ কখনো সম্মুখ সমরে প্রচণ্ড রক্তক্ষয় করেছেন, আবার কখনো এক পা পিছিয়ে গিয়ে শত্রুকে চরম শিক্ষা দিয়েছেন। কংস বধের পর তার দুই বিধবা পত্নী তাদের বাবা মগধরাজ জরাসন্ধর কাছে গিয়ে বিলাপ শুরু করেন। ক্ষুব্ধ জরাসন্ধ মথুরাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার প্রতিজ্ঞা করেন। তিনি 23 অক্ষৌহিণী বিশাল সৈন্যদল নিয়ে মথুরা আক্রমণ করেন। কৃষ্ণ ও বলরাম তাঁদের সীমিত সৈন্যবল নিয়ে জরাসন্ধকে একে একে 17 বার পরাস্ত করেছিলেন, কিন্তু প্রতিবারই জরাসন্ধ নতুন সৈন্য সংগ্রহ করে ফিরে আসতেন। 18তম বারের সময় কৃষ্ণ এক দূরদর্শী সিদ্ধান্ত নিলেন। তিনি দেখলেন বারবার যুদ্ধ হওয়ার কারণে মথুরার অর্থনীতি ধসে পড়ছে, সাধারণ নাগরিকেরা প্রাণ হারাচ্ছেন, অনর্থক শক্তিক্ষয় হচ্ছে। অহংকারের বশে নিজের মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করার চেয়ে প্রজাদের বাঁচানোই শ্রেয়। তাই কৃষ্ণ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার সিদ্ধান্ত নিলেন। তিনি মথুরার পুরো জনসংখ্যাকে অত্যন্ত গোপনে রাতারাতি আরব সাগরের বুকে নবনির্মিত সুরক্ষিত দ্বারকা নগরীতে স্থানান্তরিত করলেন। শত্রুর চোখ ফাঁকি দিয়ে এবং নিজের মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করার দম্ভ ত্যাগ করে তিনি যে পিছু হটেছিলেন, এই কারণে জরাসন্ধ ও তার সহযোগীরা কৃষ্ণের নাম দিয়েছিলেন রণত্যাগী। জরাসন্ধ যখন 18তম বার মথুরা আক্রমণের ছক কষছিলেন, তখন তিনি উত্তর পশ্চিম সীমান্ত থেকে যবনরাজ কালযবনকে আমন্ত্রণ জানান। কালযবনের কাছে পরমেশ্বরের বর ছিল যে যদুবংশের কোনো বীরের অস্ত্র তাকে স্পর্শ করতে পারবে না। কৃষ্ণ জানতেন সম্মুখ সমরে বাহুবল দিয়ে এই বরপ্রাপ্ত শত্রুকে হারানো সম্ভব নয়।
কালযবন যখন মথুরার সীমানায় এসে পৌঁছালো, কৃষ্ণ রণক্ষেত্রে কোনো অস্ত্র ছাড়াই হাজির হলেন। কালযবন তাকে আক্রমণ করতে উদ্যত হলে কৃষ্ণ হঠাৎ উল্টো দিকে দৌড়াতে শুরু করলেন। কালযবন তাকে কাপুরুষ ভেবে উপহাস করতে করতে পিছু দাওয়া করল। কৃষ্ণ তাকে এক পাহাড়ের অন্ধকার গুহার ভিতরে নিয়ে গেলেন। সেই গুহায় ইক্ষ্বাকু বংশের প্রাচীন প্রতাপশালী রাজা মুসুকুন্দ অসুরদের হারিয়ে ক্লান্ত হয়ে দেবতার ভরে গভীর ঘুমে মগ্ন ছিলেন। বরের নিয়ম ছিল, দীর্ঘ ঘুম থেকে জেগে রাজা প্রথম যার দিকে তাকাবেন সে আগুনে ভস্ম হয়ে যাবে। কৃষ্ণ চাতুর্যের সঙ্গে নিজের হলুদ চাদরটি ঘুমন্ত মুসুকুন্দের শরীরের উপর জড়িয়ে দিলেন, তারপর নিজে অন্ধকারে মিলিয়ে গেলেন। কালযবন যখন গুহায় ঢুকে চাদর জড়ানো অবয়বটিকে কৃষ্ণ ভেবে সজোরে লাথি মারল, বিরক্ত হয়ে রাজা মুসুকুন্দু চোখ মেললেন এবং তার প্রথম দৃষ্টি কালযবনের উপর পড়ল, আর সঙ্গে সঙ্গে কালযবন পুড়ে ছাই হয়ে গেল। কৃষ্ণ নিজের বাহুবল কিংবা অস্ত্র ব্যবহার না করে কেবল শত্রুর মনস্তত্ত্ব ও পরিবেশের উপাদানকে কাজে লাগিয়ে এক অপরাজেয় শক্তিকে মুহূর্তেই ধ্বংস করে দিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ নিজে অস্ত্র না ধরার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু অর্জুনের সারথি হিসেবে তিনি পুরো যুদ্ধের মূল মস্তিষ্ক ছিলেন। কৌরবদের 11 অক্ষৌহিণী সৈন্যের বিপরীতে পাণ্ডবদের ছিল মাত্র 7 অক্ষৌহিণী। এই বিশাল সৈন্যবলের ঘাটতি কৃষ্ণ পূরণ করেছিলেন নিখুঁত রণকৌশল ও মনস্তাত্ত্বিক চাল দিয়ে। বিশ্বের অপরাজেয় সরসজ্জা তৈরি করতে তিনি শিখণ্ডীকে সামনে এনেছিলেন, কারণ বিশ্ব প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো নারীর বিরুদ্ধে অস্ত্র ধরবেন না। আচার্য দ্রোণকে মানসিকভাবে দুর্বল করতে তিনি যুধিষ্ঠিরের মুখ দিয়ে অশ্বত্থামা হত ইতিগজ বলিয়েছিলেন, যার ফলে দ্রোণ অস্ত্র ত্যাগ করলে ধৃষ্টদ্যুম্ন তাকে বধ করেন। কর্ণ যখন তার রথের চাকা মাটিতে দেবে যাওয়ার পর তুলতে ব্যস্ত ছিলেন, অর্জুনকে ঠিক ওই মুহূর্তে বাণ মারার নির্দেশ দিলেন কৃষ্ণ, কারণ অধর্মের বিনাশে কৌশলগত সময়জ্ঞানই ছিল সবচেয়ে বড় কৌশল। কুরুক্ষেত্রের যুদ্ধের 18তম দিন অর্থাৎ শেষ দিন ভীম গদাযুদ্ধে দুর্যোধনকে পরাজিত করেন এবং শেষ পর্যন্ত বধ করেন। এই জয়ের পেছনে মূল রণকৌশলটি ছিল স্বয়ং শ্রীকৃষ্ণের। ভীমের শারীরিক শক্তি দুর্যোধনের চেয়ে বেশি থাকলেও গদাযুদ্ধে দুর্যোধন ছিলেন অত্যন্ত নিপুণ এবং কৌশলী। বিশেষ করে মাতা গান্ধারীর দৃষ্টির প্রভাবে দুর্যোধনের উরু বাদে বাকি শরীর বজ্রের মতো শক্ত হয়ে গিয়েছিল, ফলে সাধারণ নিয়মে যুদ্ধ করে দুর্যোধনকে পরাজিত করা ভীমের পক্ষে কখনোই সম্ভব ছিল না। গদাযুদ্ধের নিয়ম অনুযায়ী নাভির নিচে আঘাত করা সম্পূর্ণ নিষিদ্ধ বা অধর্ম বলে বিবেচিত হতো। ভীম ও দুর্যোধনের দীর্ঘ লড়াইয়ের পর যখন ভীম ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং কোনোভাবে দুর্যোধনকে ঘায়েল করা যাচ্ছিল না, তখন কৃষ্ণের কাছে অর্জুন জানতে চান এই অচল অবস্থা ভাঙার উপায় কি। কৃষ্ণ তখন অর্জুনকে মনে করিয়ে দেন, দ্রুত ক্রীড়ার পর দ্রৌপদীর অপমানের সময় ভীম একটি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি দুর্যোধনের উরু ভেঙে ফেলবেন। অর্জুনকে কৃষ্ণ ইশারা করেন ভীমকে সেই প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিতে। অর্জুন তখন নিজের উরুতে চাপড়ে দূর থেকে ভীমকে ইঙ্গিত দেন। অর্জুনের সংকেত পেয়ে ভীম গদাযুদ্ধের নিয়ম ভঙ্গ করেন। তিনি লাফিয়ে উঠে দুর্যোধনের গদার আঘাত এড়িয়ে সরাসরি দুর্যোধনের 2 উরুতে
প্রচণ্ড আঘাত করেন। উরু ভেঙে যাওয়ায় দুর্যোধন মাটিয়ে লুটিয়ে পড়েন। তার পরাজয় নিশ্চিত হয়ে যায়। বলরাম ছিলেন ভীম দুর্যোধন দুজনেরই গদাযুদ্ধের গুরু। তাই গদাযুদ্ধের নিয়ম ভাঙার কারণে বলরাম অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন, ভীমকে শাস্তি দিতে উদ্যত হন। কিন্তু বলরামকে কৃষ্ণ শান্ত করেন এই বলে যে ভীম তার প্রতিজ্ঞা রক্ষা করেছেন। দুর্যোধন অতীতে পাণ্ডবদের সঙ্গে যে পরিমাণ অধর্ম করেছিলেন এটি তারই কর্মফল। এভাবেই কৃষ্ণের তাৎক্ষণিক রণকৌশল এবং ইশারায় ভীম নিয়ম ভেঙে দুর্যোধনকে পরাজিত করেছিলেন। প্রতিটি ক্ষেত্রেই কৃষ্ণ প্রমাণ করেছেন নিয়মতান্ত্রিক বাহুবলের চেয়ে সঠিক সময়ের সঠিক চালটি অনেক বেশি শক্তিশালী। এবার আমরা চলে আসি কুরুক্ষেত্রের যুদ্ধের শত শত বছর পরের খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে। মেসিডোনিয়া থেকে যাত্রা শুরু করে গ্রিস, মিশর জয় করে তরুণ আলেকজান্ডার দ্য গ্রেট তখন পারস্য সাম্রাজ্যের হৃৎপিণ্ডে আঘাত করতে উদ্যত। পারস্য সম্রাট তৃতীয় দারিউস তাঁর সাম্রাজ্য বাঁচাতে ইতিহাসে অন্যতম বিশাল এক বাহিনী জড়ো করলেন। খ্রিস্টপূর্ব ৩৩১ অব্দের ১লা অক্টোবর ইরাকের আধুনিক মসুলের কাছাকাছি গোগামেলা নামক এক বিস্তীর্ণ সমতল প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি। দারিউসের বাহিনীতে ১,০০,০০০ সৈন্য, কোন কোন ঐতিহাসিকের মতে তারও বেশি, ২০০টি মারাত্মক ব্লেডযুক্ত রথ এবং ১৫টি যুদ্ধহাতি। অন্যদিকে আলেকজান্ডারের বাহিনীতে ছিল মাত্র ৪৭,০০০ সৈন্য। সংখ্যার অনুপাতে আলেকজান্ডার ছিলেন চরম বিপর্যয়ের মুখে। দারিউস ইচ্ছে করেই গোগামেলার সমতল মাঠ বেছে নিয়েছিলেন যাতে তার বিশাল বাহিনী আলেকজান্ডারকে চারপাশ থেকে ঘিরে ফেলতে পারে এবং রথগুলো নির্বিঘ্নে চলতে পারে। যুদ্ধ শুরুর ঠিক আগে আলেকজান্ডার এক অদ্ভুত চাল দিলেন। তিনি তাঁর মূল অশ্বারোহী বাহিনী নিয়ে সোজা সামনের দিকে এগিয়ে না গিয়ে কোনাকুনি ডান দিকে সরতে শুরু করলেন। এটি দেখে দারিউস বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি ভাবলেন আলেকজান্ডার হয়তো সমতল মাঠের সুবিধা ছেড়ে পাহাড়ি অঞ্চলের দিকে যেতে চাইছেন, যেখানে পারস্যের রথগুলো কোনো কাজে লাগবে না। দারিউস তাঁর বাম পাশের অশ্বারোহী বাহিনীকে নির্দেশ দিলেন আলেকজান্ডারের সমান্তরালে ডান দিকে সরতে এবং তাকে অবরুদ্ধ করতে। পারস্য বাহিনী যখন আলেকজান্ডারের পিছু পিছু ডান দিকে সরছিল তখন তাদের মূল প্রতিরক্ষামূলক লাইনের কেন্দ্রস্থল থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেল। সেখানেই একটি সাময়িক গ্যাপ তৈরি হলো। রিপিট। দারিউস ঠিক এই সময়ে আলেকজান্ডারের পদাতিক বাহিনীকে পিষে ফেলার জন্য তার মারাত্মক ব্লেডযুক্ত রথগুলো পাঠিয়ে দেন। আলেকজান্ডার তাঁর সেনাদের আগে থেকে প্রশিক্ষণ দিয়ে রেখেছিলেন। রথগুলো যখন প্রচণ্ড গতিতে আসছিল, মেসিডোনিয়ান পদাতিক বাহিনীর লাইনে দাঁড়িয়ে না থেকে দ্রুততার সঙ্গে দুই পাশে সরে গিয়ে মাঝখানে ফাঁকা রাস্তার মতো করে দিল। ঘোড়াগুলো স্বভাবসুলভভাবে ফাঁকা রাস্তা পেয়ে সেই লেনের ভিতর ঢুকে গেল। রথগুলো ভেতরের ফাঁদে আটকা পড়া মাত্রই দুই পাশে দাঁড়িয়ে থাকা মেসিডোনিয়ান সেনারা বর্ষা বল্লম দিয়ে সারথীয় ঘোড়াগুলোকে সহজে হত্যা করল। দারিউসের সবচেয়ে বড় মারণাস্ত্র কোনো ক্ষতি না করেই নিষ্ক্রিয় হয়ে গেল। রথগুলো নিষ্ক্রিয় হওয়া এবং পারস্য বাহিনীর লাইনে ফাটল ধরা, এই দুটি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আলেকজান্ডার তার ডান দিকের মুভমেন্ট থামিয়ে দিলেন। তিনি তার অশ্বারোহী ও বাছাই করা পদাতিক বাহিনীকে দ্রুত একটি ত্রিভুজাকার অবয়বে সাজিয়ে নিলেন। এরপর সেই সুচালো বাহিনীর অগ্রভাগে নিজে থেকে সরাসরি পারস্য বাহিনীর সেই দুর্বল ফাটল বা গ্যাপের ভেতর তীরের মতো ঢুকে পড়লেন। আলেকজান্ডারের লক্ষ্য সাধারণ কোনো সেনা ছিল না, তার লক্ষ্য ছিল সরাসরি কেন্দ্রে থাকা সম্রাট তৃতীয় দারিউস। এই আকস্মিক আক্রমণে দারিউসের রক্ষী বাহিনী ভেঙে চুরমার হয়ে গেল।
আলেকজান্ডারকে নিজের এত কাছে দেখে দারিউস আতঙ্কিত হয়ে পড়লেন। যুদ্ধক্ষেত্র ছেড়ে প্রাণ বয়ে পালিয়ে গেলেন। স্বয়ং সম্রাটকে পালাতে দেখে বিশাল পারস্য বাহিনী মানসিকভাবে ভেঙে পড়ে এবং ছত্রভঙ্গ হয়ে যায়। আলেকজান্ডার এক অসম যুদ্ধে ঐতিহাসিক বিজয় লাভ করে। শ্রীকৃষ্ণ এবং আলেকজান্ডারের যুদ্ধের ধরন, উদ্দেশ্য ও প্রেক্ষাপট ভিন্ন হলেও তাদের কৌশলগুলোর অন্তর্নিহিত দর্শন ও মনস্তত্ত্বে এক অবিশ্বাস্য মিল ছিল। বিভিন্ন চালিকা শক্তির ভিত্তিতে তাদের রণকৌশলের একটি তুলনামূলক চুলচেরা বিশ্লেষণ করা যেতে পারে। এক, শত্রুর শক্তিকে নিষ্ক্রিয় করার কৌশল। যে কোনো সফল রণকৌশলের প্রথম শর্ত হল শত্রুর সবচেয়ে বড় শক্তিকে আগে অকেজো করে দেওয়া। বাহুবল দিয়ে শক্তির মুখোমুখি হওয়া বোকামি, কৌশল হল শক্তিকে ডাইভার্ট করা। আলেকজান্ডার জানতেন সমতল মাঠে রথের গতি রোধ করা সম্ভব নয়, তাই তিনি রথকে থামাতে যাননি, বরং তাকে পথ করে দিয়েছেন। আলেকজান্ডারের মূল চ্যালেঞ্জ ছিল দারিউসের মারাত্মক ব্লেডযুক্ত রথ এবং বিশাল সৈন্যবাহিনী। এর বিপরীতে তার কৌশল ছিল মাউস ট্রেপ বা ফাঁকা লেন তৈরি করে রথকে ভেতরে নিয়ে এসে হত্যা করা। এই যে শত্রুর শক্তিকে নিজের ফাঁকা জায়গায় আসতে দেওয়া, এটি এক চরম মনস্তাত্ত্বিক চাতুর্য। ঠিক একইভাবে কৃষ্ণের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ ছিল কালযবনের অমরত্ব তুল্য ভর এবং জরাসন্ধর অক্ষয়িনী বাহিনী। কৃষ্ণ জানতেন কালযবনের এমন বর ছিল যে তাকে কোনো অস্ত্র দিয়ে স্পর্শ করা যাবে না, তাই তিনি অস্ত্র ধরেননি। কালযবনের শক্তি ছিল যে অপরাজেয়, কিন্তু তার দুর্বলতা ছিল সে অহংকারী ও অতি আত্মবিশ্বাসী। কৃষ্ণ সেই অতি আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এমন এক শক্তির মুখোমুখি দাঁড় করালেন তাকে, যার ক্ষমতা সম্পর্কে কালযবনের কোনো ধারণাই ছিল না। দুজনেই শত্রুর শক্তির সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে গেছেন। শত্রুর অহংকারকে তার নিজের ধ্বংসের কারণ বানিয়েছেন। 2, কৌশলগত পৃষ্ঠ প্রদর্শন বা পিছু হটার নীতি। সাধারণ মানুষের কাছে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়াটা কাপুরুষতা, কিন্তু একজন দক্ষ রণকৌশলীর কাছে এটি একটি মারাত্মক ফাঁদ। আলেকজান্ডার দ্য গ্রেট কিংবা পরমেশ্বর শ্রীকৃষ্ণ দুজনেই এই সত্যটি খুব ভালো করে বুঝতেন। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নিজেই মহাভারতে বলেছেন, রণভূমি থেকে শত্রুর সামনে পিছিয়ে হটা কিংবা পৃষ্ঠ প্রদর্শন করা কখনো কখনো কাপুরুষতা নয়, বরং শত্রুকে জালে জড়িয়ে ফেলার এক অনন্য মনস্তাত্ত্বিক কৌশল। কৃষ্ণের রণত্যাগী ও পলায়ন নীতি যখন বিশ্লেষণ করা হয়, তখন দেখা যায় তিনি মথুরা ছেড়ে দ্বারকায় চলে যাওয়ার পর বাহ্যিকভাবে জরাসন্ধ ভেবেছিলেন কৃষ্ণ ভয়ে পালিয়েছেন, কিন্তু কৃষ্ণের এই পিছু হটার পেছনে ছিল এক বিশাল সামষ্টিক কল্যাণ। তিনি নিজের শক্তির অপচয় রোধ করেছিলেন এবং দ্বারকার মতো একটি নিরাপদ ও দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছিলেন, যেখান থেকে পরবর্তীকালে পুরো ভারতের রাজনীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। আবার কালযবনের সামনে থেকে কৃষ্ণের দৌড়ে পালানো ছিল মূলত শত্রুকে প্রলোভন দেখানো। শত্রু যখন ভাবল সে জিতে যাচ্ছে, তখন সে আসলে ধ্বংসের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেল। আলেকজান্ডারের ক্ষেত্রেও একই দর্শন কাজ করেছিল। গৌগামেলার যুদ্ধে আলেকজান্ডারের ডান দিকে সরে যাওয়াকে পারস্য বাহিনী ভেবেছিল তাদের বিশালত্বের ভয়ে আলেকজান্ডার মাঠ ছেড়ে পালাচ্ছেন। এই ভেবেই দারিউস তার বাহিনীকে আলেকজান্ডারের পিছু পিছু যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ আলেকজান্ডারের এই সরে যাওয়া ছিল পারস্যের সুসংহত ডিফেন্স লাইনকে ভেঙে ফেলার এক টোপ। দুজনের কৌশলের মিল এখানেই, দুজনেই নিজেদের অহংকারকে যুদ্ধের মাঝে আসতে দেননি। সাধারণ কোনো সেনাপতি হলে হয়তো আমি কেন পালাবো, এই অহংকারকে পুঁজি করে লড়তে গিয়ে মারা যেতেন। কিন্তু দুই মহাপুরুষ জানতেন যুদ্ধক্ষেত্রে শেষ হাসি হাসাটাই আসল কথা। মাঝপথে কে
পিঠ দেখালো তা কোনো বিষয়ই নয়। ৩ নম্বর সূত্র, কেন্দ্রবিন্দুতে আঘাত এবং মনস্তাত্ত্বিক ফাটল। বিশাল বাহিনীকে হারাতে হলে লক্ষ লক্ষ সেনাকে মারার প্রয়োজন নেই, কেবল বাহিনীর মূল চালিকা শক্তিকে কেটে ফেললেই পুরো শরীর অকেজ হয়ে যায়। এই দর্শনেই দুজনেই বিশ্বাসী ছিলেন। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে ঠিক এই কাজটি করেছিলেন। কৌরবদের 11 অক্ষহীনী সৈন্যকে মারা অর্জুনের একার পক্ষে সম্ভব ছিল না। তাই কৃষ্ণ কৌরব বাহিনীর মূল মাথা বা স্তম্ভগুলোকে চিহ্নিত করেছিলেন। তিনি জানতেন এই মহারথীদের যদি মনস্তাত্ত্বিক বা কৌশলগত উপায়ে পরাস্ত করা যায় তবে বাকি সৈন্যরা এমনিতেই মনোবল হারিয়ে ফেলবে। দ্রোণাচার্যের সামনে অশ্বত্থামার মৃত্যুর ভুয়া খবর ছড়ানো ছিল এক চরম মনস্তাত্ত্বিক কৌশল। একজন পিতা যখন মানসিকভাবে ভেঙে পড়ে অস্ত্র ত্যাগ করেন তখন তার বাহুবল বা অস্ত্রবিদ্যা আর কোনো কাজে আসে না। কৃষ্ণের কৌশল ছিল কৌরব স্তম্ভদের চিহ্নিত করে বিশ্ব দ্রোণ কর্ণের পতন ঘটানো এবং দুর্যোধনের মনোবল ভেঙে পাণ্ডবদের বিজয় সুনিশ্চিত করা। এদিকে আলেকজান্ডারও গৌগামেলার যুদ্ধে সাধারণ কোনো সেনার সঙ্গে লড়াই করে শক্তি ক্ষয় করতে চাননি। তার পুরো লক্ষ্য ছিল ওই একটি ফাটল এবং ফাটলের উপরে থাকা সম্রাট দারিউস। তিনি তার ওয়েস্ট ফরমেশন নিয়ে যখন সরাসরি দারিউসের রথের সামনে এসে বর্ষা নিক্ষেপ করতে শুরু করলেন তখন দারিউসের পলায়নই পুরো পারস্য বাহিনীর পরাজয় নিশ্চিত করল। কারণ বিশাল বাহিনীর একক নিয়ন্ত্রণ ছিল সম্রাটের হাতে। আলেকজান্ডারের কৌশল ছিল দারিউসের লাইনে ফাটল ধরিয়ে সরাসরি দারিউসকে আক্রমণ করা, যার ফলে সম্রাটের পলায়ন পারস্য সাম্রাজ্যের পতন ডেকে আনে। 4 নম্বর সূত্র, গতি, বিভ্রান্তি এবং মায়াজাল। যুদ্ধের মাঠে শত্রুকে সব সময় অন্ধকারে রাখা এবং তাকে বিভ্রান্ত করার ক্ষমতাই বিজয়ের পথ সুগম করে। কৃষ্ণের ক্ষেত্রে এই বিভ্রান্তি তৈরির ক্ষমতা ছিল আরও অলৌকিক ও মনস্তাত্ত্বিক। জয়দ্রথ বধের ঘটনাটি এর সবচেয়ে বড় উদাহরণ। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন সূর্যাস্তের আগে জয়দ্রথকে বধ করতে না পারলে তিনি নিজে অগ্নিদাহ করবেন। কৌরবরা জয়দ্রথকে কিংডমের একদম পেছনের সারিতে লুকিয়ে রেখেছিল। সূর্য যখন প্রায় অস্তমিত কৃষ্ণ তাঁর যোগমায়া দিয়ে আকাশ মেঘাচ্ছন্ন করে এক কৃত্রিম সূর্যাস্তের আবহ তৈরি করলেন। কৌরবরা ভাবল সূর্য ডুবে গেছে এবং অর্জুন এবার মারা যাবেন। আনন্দে আত্মহারা হয়ে জয়দ্রথ নিজেই লুকিয়ে থাকা অবস্থা থেকে সামনে চলে এলেন। আর ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ মেঘ সরিয়ে দিলেন এবং পুনরায় সূর্য উদিত হল। অর্জুন মুহূর্তের মধ্যে জয়দ্রথের মাথা কেটে ফেললেন। আলেকজান্ডারের শক্তির মূল ভিত্তি ছিল তার বাহিনীর অবিশ্বাস্য গতি। ডান দিকে সরতে সরতে চোখের পলকে নিজেকে ত্রিভুজাকার ওয়েস্ট ফরমেশনে রূপান্তর করা এবং ক্ষিপ্র গতিতে ফাটলের ভেতর আঘাত করার যে টাইমিং, তা পারস্য বাহিনীকে ধাতস্থ হওয়ার কোনো সুযোগই দেয়নি। দারিউস যখন বুঝলেন কি ঘটছে ততক্ষণে আলেকজান্ডারের বর্ষা তার মুখের সামনে। এখানে কৃষ্ণের টাইমিং এবং আলেকজান্ডারের গতি একই সূত্রে গাঁথা। শত্রুকে এমন এক পরিস্থিতিতে ফেলে দেওয়া যেখানে সে নিজের জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে নিজের ধ্বংস ডেকে আনে। যাদব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ এবং আলেকজান্ডার
দ্য গ্রেটের রণকৌশলগত এই তুলনামূলক আলোচনা থেকে এটি স্পষ্ট যে যুদ্ধের ফল কখনোই সৈন্য সংখ্যার আধিক্য বা অস্ত্রের আধুনিকতার উপর নির্ভর করে না। দারিউসের লক্ষাধিক সৈন্য বা জরাসন্ধর 23 অক্ষৌহিণী বাহিনী কোনো কাজে আসেনি, কারণ তাদের অবয়ব ছিল বিশাল কিন্তু মস্তিষ্ক ছিল স্থবির। অন্যদিকে শ্রীকৃষ্ণ আর আলেকজান্ডারের বাহিনী ছিল আকারে ছোট কিন্তু মস্তিষ্ক ক্ষুরধার। বাহুবল মানুষকে সাময়িক সুবিধা দিতে পারে কিন্তু চূড়ান্ত ও দূরস্থায়ী বিজয় এনে দেয় কেবল কৌশল। শ্রীকৃষ্ণের রণভূমিতে নীতি আমাদের শেখায় যে জীবনের বড় যুদ্ধের প্রয়োজনে নিজের অহংকার বিসর্জন দিয়ে 2 পা পিছিয়ে যাওয়াটা বুদ্ধিমত্তার লক্ষণ। আর আলেকজান্ডারের ওয়েজ ফরমেশন আমাদের শেখায় প্রতিকূলতার বিশাল ভিড়ের মাঝেও কিভাবে সুনির্দিষ্ট ফাটলটি খুঁজে বের করে সরাসরি মূল লক্ষ্যে আঘাত করতে হয়। ইতিহাসের যুদ্ধক্ষেত্র হোক কিংবা আধুনিক জীবনের লড়াই, বাহুবল ও সৈন্যবলের ধম্বকে পরাস্ত করে সবসময় কৌশলেরই জয় হয়।